তিন নায়িকা নিয়ে রকস্টারে চমকে দিলেন শাকিব খান। হামে প্রাণ হারানোর শিশুদের নিয়ে গান গেয়েছে ব্যান্ড কুড়েঘর। আর কান উৎসবে বাংলাদেশি 4 তরুণ সাথে ছবির প্রদর্শনীর রেড কার্পেট সহ নানা আয়োজনে মুখর কান উৎসবের 10ম দিন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আজকের আয়োজনে। দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাথে আছি আমি শরীফুল হক। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের সিনেমা রকস্টার। গতকাল 20 মে প্রকাশিত দ্বিতীয় টিজারে নতুনভাবে আলোচনায় এসেছেন শাকিব খান। টিজারে 3টি ভিন্ন স্বভাবের নারীর চরিত্রকে ঘিরে এক রকস্টারের রহস্যময় জীবনের আভাস তুলে ধরা হয়েছে, যা দর্শকের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে। ভালোবাসা, স্বপ্ন আর না বলা কিছু কষ্টের গল্প। রিলিজ পেয়েছে ঈদের বিগ বাজেট সিনেমা রকস্টারের দ্বিতীয় টিজার ফ্লাওয়ার। 1 মিনিট 19 সেকেন্ডের টিজারেই বাজিমাত করলেন মেগাস্টার শাকিব খান। চিত্রনাট্যের মারপ্যাচে একে একে 3 নায়িকার সঙ্গে দেখা হয় শাকিব খানের। কোথাও গভীর প্রেম, কোথাও নীরব অনুভূতি, আবার কোথাও বিচ্ছেদের বিষাদ। কোনো সংলাপ ছাড়াই প্রতিটি দৃশ্যে আবেগ ছড়িয়েছেন কিং খান। বিশেষ করে সাবিলা নূর ও মিথিলার সঙ্গে তার রসায়ন আলাদাভাবে নজর কেড়েছে দর্শকদের। প্রেম ভালোবাসার পাশাপাশি ছিল বিষণ্ণতার ছোঁয়াও, আর সেই আবেগঘন উপস্থাপনায় যেন ছুঁয়ে গেছে সিনেমা প্রেমীদের মন। সিনেমার প্রচারে চলতি মাসেই প্রকাশ পায় প্রথম টিজার এবং প্রথম গান। দ্বিতীয় টিজারে দর্শক আগ্রহ লক্ষ্য করা গেছে। রকস্টার সিনেমার মাধ্যমে প্রথমবার বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ পরিচালক আজমান রসুর। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানি ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের সংকটে সবসময় গান নিয়ে প্রতিবাদী হয়ে ওঠে ব্যান্ড কুড়েঘর। এই বছর হামে প্রাণ হারিয়েছে অনেক শিশু। কুড়েঘর এবার সেই প্রাণ হারানো শিশুদের নিয়ে গান মুক্তি দিচ্ছে। চ্যানেল 24 এর ক্যামেরায় এমনটি জানিয়েছে ব্যান্ডের প্রধান তাশরিফ খান। 2-1 দিনের মাঝে একটা প্রতিবাদী গান আসতেছে, যেটাতে হচ্ছে হামে শিশুরা মারা যাচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে দেখেও দেখতেছি না আমরা সার্বিকভাবে। আমি নির্দিষ্ট কারো দোষ দিতে চাই না। এই যে হামে যে শিশু মারা যাইতেছে, এইটা আসলে কোনোভাবেই অ্যাকসেপ্ট করার মতো না, কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল একটা থিং। এবং এটার জন্য খুবই প্রথমে দরকার হচ্ছে ইমিডিয়েটলি যত বেশি সম্ভব সচেতন হয়ে ডাক্তার বাইরে থেকে আনা লাগলে, হসপিটাল ডেডিকেটেডভাবে দেওয়া লাগলে দিয়ে আগে সলিউশন করা, আগে মানুষ বাঁচানো জরুরি। তার ঠিক একই সাথে জরুরি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। কেন এটা হইলো, কোথায় হইলো, কার কারণে হইলো, কার গাফিলতির জন্য হইলো। যদি এটা ইন্টারিমের সময় টিকা দেওয়ার না কারণে হয়ে থাকে, সেইটাকে একদম প্রপার অনুসন্ধান করে রিজন বাইর করে কার জন্য হয় নাই ফাইন্ড আউট করে শাস্তির আওতায় আনতে হবে। 300 রান ক্রিকেটে হলেও হই হুল্লোর আওয়াজ হয়। শত শত শিশু চলে গেল তবুও যেন এমন কিছুই নয়। মানুষগুলো কেমন জানি সংখ্যা হয়ে যাচ্ছে রোজ। শোক জানিয়েছি এই তো বেশি, কেন নিতে যাব ওদের খোঁজ। যে মায়ের গেছে সেই মা জানে, ভরা কোল খালি হওয়ার মানে। আমি তুমি ভাই ব্যস্ত আছি যে যার নিজের তরে। সুশীল সমাজও ব্যস্ত আছে, টপ প্রায়োরিটি নানান কাজে। কয়েকশোই তো গিয়েছে, আরো গেলে দেখা যাবে পরে। কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে বাংলাদেশি গল্প নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশের 4 তরুণ: কাজী আরিফিন আহমেদ, চিত্ত আনন্দী, SM কামরুল আহসান এবং সুমন দেলোয়ার। ব্যস্ততার ফাঁকে তারা কথা বলেছেন চ্যানেল 24 এর সাথে, জানিয়েছেন বিশ্বমঞ্চে কতটা পরিচিত বাংলাদেশ। ফ্রান্সের কান থেকে আরও জানাচ্ছেন শাহরিন জেবিন। কান চলচ্চিত্র উৎসবের অন্যতম এক আকর্ষণীয় বিভাগ মার্শে ফিল্ম। নিজ দেশের চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে পরিচয় করানোর এই যোগসূত্রে জড়ো হন শতাধিক দেশের সিনেমার মানুষ। কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে বাংলাদেশ থেকে 4 প্রজেক্ট নিয়ে ফ্রান্সের সাগর পাড়ে এসেছেন 4 ফিল্ম মেকার। ব্যস্ততার ফাঁকেই কথা হয় তাদের সাথে, জানালেন কানে অংশ নেয়ার কারণ। আমরা 4টা প্রজেক্ট নিয়ে এখানে এসেছি। আমাদের 4টা প্রজেক্টের এক একজনের এক এক প্রোডাকশন স্টেজে আছে। তো
প্রত্যেকটা প্রজেক্ট তার নিজস্ব প্রয়োজন অনুযায়ী আসলে এখানটার মধ্যে নেটওয়ার্কিং করছে, কেউ প্রোডিউসিং করছে, কেউ ফান্ডিং করছে, এবং একই সাথে একটা প্রজেক্ট আছে রাফ কাট লেভেলে, সেটা আসলে ডিস্ট্রিবিউশন পার্টনার করছে। এই বছর জুনে আমরা ডফেজ নিউজিল্যান্ডে পিচ দিতে যাব এই প্রজেক্ট নিয়ে, এবং তার আগে হচ্ছে আমরা ক্যানডক্সে আসছি ডেভেলপমেন্ট ফান্ড এবং ইন্টারন্যাশনাল কো প্রোডাকশনের জন্য। I've been director of the Yellow Francis of Chittagong for 4 years almost, and we are working in a number of sectors to network, to keep network with the documentary sector and get some other benefits. Yes. কাজী আরিফিন আহমেদ তার অপেক্ষায় তুলে ধরেছেন একজন বৃদ্ধা দাদির স্মৃতি আর দোটানার গল্প। অন্যদিকে চিত্ত আনন্দের ব্লু কালার্স ফ্রম দ্য ফ্রন্ট লাইনের গল্পটা 3 প্রজন্মের গ্রামীণ নারীদের জীবন ও টিকে থাকার লড়াই। প্রযোজক SM কামরুল আহসান তার ইনচার্জ অফ হার এ তুলে ধরেছেন হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে 2 ডাচ নাগরিকের বাংলাদেশে ফিরে আসার গল্প। আর সুমন দেলোয়ার তার মাই কাজিন এর গল্পে দেখিয়েছেন একজন প্রবাসী শ্রমিকের বিধবা স্ত্রীর সামাজিক ও মানসিক সংগ্রামের বাস্তব চিত্র। এই গল্পটা কিন্তু আমরা যে 71-এ পরে আপনার যুদ্ধ শিশুর গল্প না, এটা কিন্তু আরো পরে গল্প। মানে তখন একটা দত্তক আইন হয়েছিল, সেই দত্তক আইনে মিসইউজ করে চ্যারিটি অর্গানাইজেশনগুলো কৌশলে আসলে এখান থেকে বলবো যে শিশু পাচার হয়েছে আমাদের, সেই গল্প এটা। চাটগাঁর মাটি থেকে কানে আসা এই 4 কাহিনীকারের কাছে প্রশ্ন ছিল, উৎসবে বেচাকেনার বাজারটা কেমন, বাংলাদেশের গল্প নিয়ে ভিনদেশীদের আগ্রহই বা কতটা। দুর্ভাগ্যজনক যে আমাদের এই বছর এখানে কোনো প্যাভিলিয়ন নাই, যেখানে গত কয়েক বছর ধরে আমাদের বেশ আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিকভাবে পুরস্কার প্রাপ্ত এবং প্রশংসিত অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো সিনেমা আমরা দেখেছি। তো এখানটার মধ্যে যদি সেটা থাকতো, আমার মনে হয় যে এটা আমাদের বাংলাদেশি সিনেমাকে কালচারালি এবং একই সাথে আমাদের গল্পগুলোর যে গ্লোবাল রিজোনেন্স আছে সেই জিনিসটাকে আমরা আরো বেশি সুন্দরভাবে তুলে ধরতে পারতাম। আমাদের বাংলাদেশি চলচ্চিত্র দাঁড়াচ্ছে, তারা বৈশ্বিকভাবে ঘুরে বেড়াচ্ছে, তারা বৈশ্বিক রটারডাম ফিল্ম ফেস্টিভ্যাল বলেন, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল বলেন, সব জায়গাতে তারা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত যে বাংলাদেশের সরকারের জায়গা থেকে বা মনে করেন যে পৃষ্ঠপোষকতার জায়গা থেকে এখনো ঘাটতি রয়ে গেছে। তো আমি আশা করব এটা ভবিষ্যতে ঘুচবে। তরুণ এই 4 তুর্কি বললেন, শুধু সিনেমা বিক্রির জন্য নয়, বরং বিশ্ব মঞ্চে বাংলাদেশের কণ্ঠস্বর পৌঁছে দেওয়ার এক অগ্রযাত্রার অংশ কানে তাদের উপস্থিতি। কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসরে না থেকেও যেন আছে বাংলাদেশ। গল্প নিয়ে আসা এই 4 তরুণ বললেন, বাড়াতে হবে বিশ্ব মঞ্চে বাংলাদেশের পদচারণা, তবেই একটু একটু করে উড়বে লাল সবুজের পতাকা। শাহরিন জেবিন, চ্যানেল 24, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ফ্রান্স। দর্শক, আমরা আরো কিছুক্ষণ থাকবো কান উৎসবের খবরে। শেষ মুহূর্তের উত্তেজনা আর পুরস্কারের অপেক্ষায় আরো আবেগ ঘন হয়ে উঠেছে কান চলচ্চিত্র উৎসব 2026। 71তম দিনে অর্থাৎ 22 মে প্রতিযোগিতা বিভাগে গুরুত্বপূর্ণ সিনেমাগুলোর প্রদর্শনী, নির্মাতাদের সংবাদ সম্মেলন এবং স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগ নিয়ে রয়েছে বিশেষ আয়োজন। উৎসবের শেষ ভাগে এসে সিনেমা প্রেমী এবং সমালোচকদের নজর এখন সম্ভাব্য পুরস্কার জয়ী চলচ্চিত্রগুলোর ওপর। কান চলচ্চিত্র উৎসবের 71 দিনের শুরুতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা বিভাগের সিনেমা লা বৌলা নেগ্রার প্রেস কনফারেন্স। হাভিয়ার কালোভো ও হাভিয়ার এমব্রেসি পরিচালিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই উৎসব জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। এদিন কোর্টস ম্যারিটেজ এন্ড কম্পিটিশন বিভাগে দেখানো হবে প্রতিযোগিতায় থাকা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রগুলো। নতুন নির্মাতাদের কাজ ঘিরে দর্শক ও সমালোচকদের আগ্রহ থাকছে চোখে পড়ার মতো। দুপুরে অনুষ্ঠিত হবে লুকাস ধ পরিচালিত প্রতিযোগিতা বিভাগের সিনেমা কাওয়ার্ডের সংবাদ সম্মেলন। দিনের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠেছে জার্মান নির্মাতা ভ্যালেস্কো গ্রিজেবাক পরিচালিত দাস গ্রেটাম অ্যাবেচর। প্রতিযোগিতা বিভাগের এই সিনেমাটির বিকেল ও রাতে 2টি আলাদা প্রদর্শনী অনুষ্ঠিত হবে। একই দিনে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে লেয়া মিউজিক পরিচালিত হিস্টোরিজ দ্য লে নিউট। সিনেমাটির 2টি প্রদর্শনী ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
উৎসবের শেষ ভাগে আনসার্টেন রিগার্ড বিভাগের সমাপনী আয়োজনও অনুষ্ঠিত হবে। একই সঙ্গে আউট অফ কম্পিটিশন বিভাগে দেখানো হবে লাইতিতিয়া ম্যাসো পরিচালিত উল্লেসে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের আরও কিছু খবর। না ফেরার দেশে অভিনেতা দিলু মজুমদার গেল বুধবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 65 বছর বয়সী এই অভিনেতা। হাসান জাহাঙ্গীর পরিচালিত কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তাই সিনেমাটি হলে প্রদর্শনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 15তম দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের ছবি মানুষের বাগান, যেটি পরিচালনা করেছেন নির্মাতা নুরুল আলম আতিক। আবারও বিতর্কে জড়ালেন বলিউড ভাইজান সালমান খান। ক্যামেরাম্যানদের উপর হঠাৎ ক্ষুব্ধ হয়ে বিরূপ প্রতিক্রিয়া জানালে শুরু হয় সমালোচনার ঝড়। গেল মঙ্গলবার সন্ধ্যায় হিন্দুজা হাসপাতালের সামনে এমন ঘটনা ঘটে। FBI এজেন্টের ভূমিকায় পর্দায় আসছেন হলিউড তারকা উইল স্মিথ। নতুন অ্যাকশন থ্রিলার সিনেমা সুপারম্যাক্সে এমন চরিত্রে দেখা যাবে তাকে। বলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 3টি ভিন্ন ঘরানার সিনেমা, যেখানে একদিকে প্রথমবারের মতো জুটি হয়ে আসছেন অনন্যা পান্ডে ও লাক্স তাদের নতুন সিনেমা চাঁদ মেরা দিল নিয়ে। তো অন্যদিকে আইনের কথা বলবেন সোনাক্ষী সিনহা তার নতুন সিনেমা সিস্টেমে। শুধু তাই নয়, আছে বরুণ ধাওয়ানের হে জওয়ানি তো ইশক হোনা হ্যায়। ধর্মা প্রোডাকশনের রোমান্টিক ড্রামা চাঁদ মেরা দিল। বিবেক সোনির পরিচালনায় ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অনন্যা পান্ডে ও লক্ষ্য। ইঞ্জিনিয়ারিং কলেজের ব্যস্ত ক্যাম্পাস, বন্ধুত্ব, আবেগ আর তরুণ বয়সের অস্থিরতার মাঝে গড়ে উঠেছে আরব ও চাঁদনির প্রেমের গল্প। কিন্তু এই গল্প শুধুই রূপকথার নয়, বরং এমন এক সম্পর্কের যেখানে ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে ভাঙ্গন, অনুশোচনা আর দ্বিতীয় সুযোগ না পাওয়ার ভয়। হায়দ্রাবাদের পটভূমিতে নির্মিত ছবিটি তরুণ প্রজন্মের আবেগ আর বাস্তবতার এক মিশ্র প্রতিচ্ছবি হয়ে উঠতে চলেছে। একই দিনে মুক্তি পাচ্ছে আশ্বিনী আইনি তিওয়ারির পরিচালিত কোর্টরুম ড্রামা সিস্টেম, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন সোনাক্ষী সিনহা ও জয়তিকা। গল্পের কেন্দ্রে আছেন শক্তিশালী পাবলিক প্রসিকিউটর নেহা রাজবংশ এবং সাধারণ এক কোর্ট স্টেনোগ্রাফার সারিকা রাওয়াত। আদালতের ভেতরের ক্ষমতা, প্রভাব আর নৈতিকতার সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই নারী। সত্যিকারের ন্যায় বিচারের খোঁজে তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের টানাপড়েন নিয়েই ছবির মূল উপজীব্য। শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা আরও একটি সিনেমা হল দেবী ধাওয়ান পরিচালিত কমেডি এন্টারটেইনার হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়। বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে নিয়ে তৈরি এই ছবিতে থাকছে প্রেম, ভুল বোঝাবুঝি আর একগুচ্ছ মজার পরিস্থিতি। ডেভিড ধাওয়ানের স্বাক্ষরধর্মী কমেডির ছোঁয়া ছবিটি হতে চলেছে পুরোপুরি পারিবারিক বিনোদনের একটি প্যাকেজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হলিউডে এই সপ্তাহে মুক্তির অপেক্ষায় আছে 6টি সিনেমা, যে ছবিগুলোর গল্পে একদিকে যেমন আছে অ্যাকশন, ক্রাইম কিংবা কমেডি, অন্যদিকে আছে অ্যাডভেঞ্চার, হরর আর থ্রিলারের আমেজ। ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশনের মিশেলে নতুন অ্যাডভেঞ্চার মুভি স্টার ওয়ার্স দ্য ম্যান্ডোলরিয়ান অ্যান্ড গ্রোগো কাল প্রেক্ষাগৃহে দেখতে পাবে দর্শক। যে ছবিটি পরিচালনা করেছেন জন ফাব্রেও। এই দিন মুক্তির তালিকায় আছে 3টি হরর ঘরানার সিনেমা প্যাসেঞ্জার, কর্পোরেট রিট্রিট আর স্যাকারিন। একটি রোড ট্রিপের ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘিরে জমে উঠবে প্যাসেঞ্জার সিনেমাটি, যেটি পরিচালনা করেছেন আন্দ্রে ওভেদ্রাল। অন্যদিকে অ্যারন ফিশারের পরিচালনায় কর্পোরেট রিট্রিটে থাকছে একটি রাইজিং টেক কোম্পানির উচ্চাভিলাষী কর্মকর্তাদের টিম বিল্ডিং ট্যুরের ভৌতিক জার্নির গল্প। আর ওজন কমানোর উন্মাদনা এবং ইটিং ডিসঅর্ডারের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে ভয়ের দিকে আগাবে নাটালি এরিকা জেমসের সিনেমা স্যাকারিন। পাশাপাশি শুক্রবার হরর 3 সিনেমার বিপরীতে মুক্তি পাবে 2 কমেডি ড্রামা, যার একটি বুটস রিলি পরিচালিত আই লাভ বুস্টার্স এবং অন্যটি কার্ল জ্যাকসনের আই এম রায়ান। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প জানবো, দেখে আসবো লাইফস্টাইলের কিছু আপডেট। আর কদিন পরেই ঈদ, আর ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ আর প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে শপিং মলগুলোতে জমে উঠেছে কেনাকাটার ব্যস্ততা।
রাজধানীর আজিজ সুপার মার্কেটে পাওয়া গেল নারী ও শিশুদের জন্য ফ্যাশনেবল এবং আরামদায়ক ঈদ কালেকশন। রঙিন কাপড়, নান্দনিক ডিজাইন আর উৎসবের আমেজ সব মিলিয়ে আজিজ সুপার মার্কেট এখন যেন এক ঈদ উৎসবের ঠিকানা। দোকান জুড়ে সাজানো নারী ও শিশুদের বাহারি পোশাক, যা আকর্ষণ করছে ভিন্ন বয়সী ক্রেতাদের। গরমের এই সময় ফ্যাশনের পাশাপাশি গুরুত্ব পাচ্ছে আরামদায়ক কাপড়ও। তাই কটন, লন, সফট লিলেন কিংবা হালকা ফেব্রিকের পোশাকের চাহিদাই এখন বেশি। নারী ও শিশুদের পাশাপাশি বয়স্ক পুরুষদের জন্য রয়েছে রঙিন ও ট্রেন্ডি নানা ডিজাইন। পাঞ্জাবি কিংবা ক্যাজুয়াল ঈদ ড্রেস সবকিছুতেই রাখা হয়েছে উৎসবের ছোঁয়া। নারীদেরই বেশি আমাদের শোরুমটাতে, পুরুষদেরও রাখা হয়। পুরুষদের পাঞ্জাবি, ফতুয়া, বিশেষ করে আমি বয়স্ক লোকদের জন্য নিয়েও কাজ করি। তাদের জন্য আরামদায়ক হাফাতার কিছু ফতুয়া নিয়ে আমি কাজ করার চেষ্টা করি। দোকানিরা বলছেন, ঈদ সামনে রেখে ইতোমধ্যেই বেড়েছে ক্রেতাদের চাপ। বিশেষ করে সন্ধ্যার পর মার্কেট জুড়ে দেখা যাচ্ছে বাড়তি ভিড়। এখানে যে কাপড়ের যে কোয়ালিটি বা ডিজাইন, এটা একটু আলাদা, এর জন্য মাঝে মাঝে আসা হয় এখানে। এখানে মনে হয় যে নিজের দেশীয় কালেকশন, তারপরে হচ্ছে এখানে আসলে লাইক মানে খুব প্রাউড ফিল হয় যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ডিজাইন এবং সব কিছু আমাদের নিজেদের দেশের। সো আমার মনে হয় এই টাইপের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো নিয়ে আমাদের আরও কাজ করা উচিত। ঈদের আনন্দ শুধু উৎসবেই নয়, প্রিয়জনের হাসিতেও। আর সেই হাসিকে আরও রঙিন করে তুলতে আজ সুপার মার্কেটে চলছে এখন শেষ মুহূর্তের কেনাকাটার ব্যস্ততা। রাশিকা হোসেন, চ্যানেল 24, ঢাকা। ঈদুল আজহা এলেই অনেকের মনে একই প্রশ্ন, কোরবানি কি সবার জন্য? সংসার চালাতে কষ্ট হচ্ছে, ঋণ আছে, আবার কারো কাছে কিছু সঞ্চয়ও আছে। তাহলে কার উপর কোরবানি ওয়াজিব হবে আর কার না দিলেও গুনাহ হবে না? ধর্মীয় বিধান, সামর্থ্য আর আত্মত্যাগের বার্তা সব মিলিয়ে কোরবানি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাচ্ছি আমরা। কোরবানি শুধু পশু জবাই নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য আর ত্যাগের শিক্ষা। তবে ইসলামে কোরবানি সবার উপর বাধ্যতামূলক নয়। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং সামর্থ্যবান মুসলিমের উপর কোরবানি করা ওয়াজিব, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি দিতে হবে। অনেকেই মনে করেন শুধু ধনীদের জন্যই কোরবানি, কিন্তু শরিয়া বলছে ভিন্ন কথা। মাসিক আয় কম হলেও যদি স্বর্ণ, সঞ্চয় বা অতিরিক্ত সম্পদ নিসাব পরিমাণে থাকে তাহলে কোরবানি ওয়াজিব হয়। আবার কারো আয় ভালো হলেও যদি ঋণ, সংসারের খরচ বা জরুরি প্রয়োজন মেটানোর পর নিসাব পরিমাণ সম্পদ না থাকে তাহলে তার উপর কোরবানি বাধ্যতামূলক নয়। নগদ টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসার পণ্য এবং প্রয়োজনের বাইরে সঞ্চয় যদি থাকে সেটাই নিসাব সম্পদ। তবে বসবাসের বাড়ি, প্রয়োজনীয় আসবাব, দৈনন্দিন ব্যবহারের গাড়ি বা জীবিকার প্রয়োজনীয় জিনিস নিসাবের হিসেবে ধরা হয় না। আর সফরে থাকা ব্যক্তি, অপ্রাপ্ত বয়স্ক শিশু কিংবা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানি সামর্থ্য অনুযায়ী এক ধরনের ইবাদত। প্রতিযোগিতা না করে আল্লাহর সন্তুষ্টি আর শরিয়া নির্দেশনা বুঝে কোরবানি করার পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। শরীফুল হক, চ্যানেল 24। সামনে আসছে ঈদ, আর ঈদের এই সময়টায় মাংস ধোয়া, সংরক্ষণ কিংবা রান্নার কাজে বারবার হাত ধুতে হয়। থাকে বাইরে দাওয়াত কিংবা আউটিংও। তাই সপ্তাহখানেক আগের এই সময়টায় কাজে লাগাতে পারেন নিজের হাত এবং পায়ের যত্ন নিতে। সেলুনে যাওয়ার সময় না থাকলে কিভাবে বাড়িতেই সহজেই ম্যানিকিউর কিংবা পেডিকিউর করে নিতে পারেন, চলুন জেনে আসি। বাসায় ম্যানিকিউর করার জন্য প্রথমে নেল পলিশ তুলে নিন। এবারে হালকা গরম পানিতে অলিভ অয়েল ও লেবু রস দিয়ে 10 মিনিট হাত ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর নরম একটা টুথব্রাশ দিয়ে নখগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিন। এবারে পছন্দমতো শেপে নখ কেটে নিন। নখের কোণাটুকু ভালোভাবে ভেতরের দিকে কেটে রাখুন। ফাইল করে শাইনিং এফেক্ট পেতে বাফার ব্রাশ ঘষে নিতে পারেন নখে। এবারে বেসন, কফি, গোলাপ জল, চিনি মিশিয়ে একটি স্ক্রাবার তৈরি করে নিন। এটি ভালোভাবে ব্রাশের সাহায্যে হাতে লাগিয়ে নিন। মিনিট 15 রেখে হাত ধুয়ে নিন। নখ উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন লেবুর রস।
এবারে হাত ভালোভাবে মুছে ব্যবহার করুন ডিপ ময়েশ্চারাইজার। চাইলে এরপরে নখে লাগিয়ে নিতে পারেন পছন্দ মতো নেল পলিশ। অন্যদিকে পেডিকিউর করার জন্য প্রথমে একটি পাত্রে গরম পানিতে বেশি করে শ্যাম্পু আর লবণ মিশিয়ে নিন। কিছুক্ষণ পা ভিজিয়ে লাগিয়ে নিন কফির স্ক্রাব। আলতো হাতে ঘষে নিন। ম্যানিকিউরের পদ্ধতি অনুসরণ করে নরম ব্রাশ দিয়ে পায়ের নখ ঘষে নিন। একই সাথে পরিষ্কার করুন পায়ের গোড়ালিও। এতে করে মরা কোষ উঠে যাবে। পায়ের চামড়া হবে নরম আর কোমল। পা পরিষ্কার করা শেষে ভালোভাবে মুছে পছন্দমতো শেপে কেটে নিন নখ। কিউটিকল কাটার দিকেও বেশ ভালোভাবে নজর দিন। ফাইলিং শেষে লাগিয়ে নিন প্রিয় রঙের নেল পলিশ। এভাবেই বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন ম্যানিকিউর ও পেডিকিউর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজ বিশ্ব চা দিবস। প্রিয় এই পানীয়টির জয়গান গাওয়ার পাশাপাশি এর নেপথ্যের কারিগরদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। চায়ের কাপে চুমুক দেওয়ার আগে জেনে নেওয়া যাক বিশ্বজুড়ে এই পানীয় ঘিরে ছড়িয়ে থাকা সম্ভাবনা আর সংগ্রামের গল্প। সকালে ঘুমের রেশ কাটানো থেকে শুরু করে অফিসের ক্লান্তি মেটাতে বাঙালির প্রাত্যহিক জীবনের এক অবিচ্ছেদ্য অংশ এক কাপ চা। চা কখনো বাহানা, কখনো বা জরুরি মিটিংয়ের ডাক, আবার সুখ দুঃখের গল্প কিংবা নিছক আড্ডার অনুষঙ্গ। কারো কাছে তো চা মানেই সহজ সমাধান। আজ 21 মে, বিশ্ব চা দিবস। আজ কেবল স্বাদ কিংবা আড্ডার কথা নয়, চায়ের পেছনের সেই মানুষগুলোর কথা মনে করার দিন, যাদের পরিশ্রমে আমাদের কাপে পৌঁছায় ক্লান্তিহীন এক চুমুক সতেজতা। বিশ্বজুড়ে চায়ের উৎপাদন এবং এর অর্থনৈতিক গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। পরিসংখ্যান মতে পানির পর বিশ্বে সবচেয়ে বেশি পানীয় হিসেবে পান করা হচ্ছে চা। চায়ের ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এটি প্রথম আবিষ্কৃত হয় চীনে, পরে ধীরে ধীরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। 19 শতকে প্রথম ব্রিটিশদের হাত ধরে ভারতীয় উপমহাদেশে চায়ের বাণিজ্যিক চাষাবাদ শুরু হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশের অর্থনীতি, সংস্কৃতি ও কর্মসংস্থানের সঙ্গে চা শিল্প গভীরভাবে জড়িত। সিলেটের মালনীছড়া চা বাগানে দেশে প্রথম বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। এছাড়া সিলেট, মৌলভীবাজার ও চট্টগ্রাম অঞ্চলে বিস্তীর্ণ চা বাগান রয়েছে। অপরূপ সৌন্দর্যে বিস্তৃত এই চা বাগানগুলোর মাঝেই দিনরাত পরিশ্রম করেন হাজার হাজার চা শ্রমিক। অথচ যে কাঁধে ভর করে এগিয়ে যাচ্ছে দেশের অন্যতম রপ্তানিমুখী খাত, সেই চা শ্রমিকরাই রয়ে গেছেন সমাজের পিছিয়ে থাকা ও অবহেলিত জনগোষ্ঠী হিসেবে। আজও একজন চা শ্রমিকের দৈনিক মজুরি 177 থেকে 188 টাকার মধ্যেই সীমাবদ্ধ। চায়ের গুণাগুণ কম নয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর চা নিয়মিত পান করলে শরীর সতেজ থাকে। আর এই সতেজতার চুমুক যারা যোগাচ্ছেন, সেই শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিতকরণ এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম কিংবা পছন্দের অন্য কোনো তারকা, রাজধানীতে মিলছে জনপ্রিয় এসব নায়িকাদের পোশাক কেনার সুযোগ। এক কিংবা দুবার ব্যবহার হয়েছে এমন সব স্টাইলিশ পোশাক কম দামে পেয়েছেন ভক্তরা। স্মৃতি বিজড়িত নিজের বেশ কিছু পোশাক বিক্রির জন্য দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। ঘুরে ঘুরে দেখছেন তা, করছেন স্মৃতিচারণ। ট্রেন্ড হয়ে গেছে যে আমরা একটা কাপড় রিপিট করতে পারি না, তো দেখা যায় না অনেক দাম দিয়ে কাপড়গুলো কিনি, এগুলো বাসায় থেকে যায়। এখন যদি এটা অন্য আরেকজন নেয়, সে আরও এখন এখানে যখন আমরা দিচ্ছি তখন এর দাম 3 ভাগের 1 ভাগ কি 4 ভাগের 1 ভাগে দিচ্ছি। সো এই কাপড়টা যদি কেউ নেয়, নিয়ে এসে 2-3 বার পরে, এটা আমাদের এনভায়রনমেন্টের জন্য ভালো এবং আমারও ভালো লাগবে যে এটা কেউ পরছে। আমার কাছে তো জিনিসটা জাস্ট পরে আছে, আমি একবারে বেশি আমার পরা হয় না। নায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা মিম, সাবিলা নূর কিংবা সাদিয়া আয়মান, সংগ্রহে থাকা সবারই পোশাক ছিল এই আয়োজনে। পিঙ্ক কালার আমার অনেক পছন্দ, আর এটা হচ্ছে তানজি কাপুর শাড়ি, তো সেই হিসেবে মনে করলাম যে এটা নেই, আমাকে মানাবে। এই ফেস্টিভ্যালটা খুবই দারুণ একটা আয়োজন হয়েছে, আমি চাইলে হয়তো কারোটা কানেক্ট করে রাখবো। সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল শিরোনামে 2 দিনের এই আয়োজন বসে রাজধানীর গুলশান আলোকি কনভেনশন হলে। ভিন্ন রকম এই আয়োজনে আছে খ্যাতনামা সংবাদ উপস্থাপিকাদের পোশাকও।
আমার দেয়া এমনও কিছু অ্যাটায়ার আছে যেগুলো হয়তো আমি একবার টাচও করি নাই, হয়তো কোনো এক সময় কিনেছিলাম কিন্তু আমার পরা হয়নি। যখনই আমি শুনলাম যে এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেলিব্রিটি আর্কাইভের জন্য, আমি দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে অর্চি, নীল ওরা যেই অর্গানাইজ করেছে এই আয়োজনটার, এটাতে আসলে পার্টিসিপেট করাটা আমার কাছে মুখ্য মনে হয়েছে। অনেক কিছু আমরা অপচয় করি, আমাদের তারকাদের অনেক পোশাক রয়ে যায় কিন্তু সেগুলো হয় বিক্রিও করা যায় না কিংবা রাখাও যায় না। তো এখানে যে দেয়া হচ্ছে এবং দর্শক এবং তারকাদের মধ্যে একটা সংযোগ তৈরি হচ্ছে, সেজন্য সেলিব্রিটি আর্কাইভকে অনেক ধন্যবাদ। দেশে প্রথম ভিন্ন রকম এমন আয়োজন যা মুগ্ধ করছে ক্রেতা দর্শনার্থীদের। অন্যান্য তারকাদেরও এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের। নীল, হুরেজাহান, মৌসুমী মৌ, সোনিয়া রিফাত এবং আমরা 4 জন মিলে 19 এবং 20 এই 2 দিন ব্যাপী আলোকিত এই মেলা করেছি। সেলিব্রিটি আর্কাইভে আসলে আমাদের পছন্দের ভালোবাসার সব তারকাদের পোশাক যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং শুধু আসলে সেলিব্রিটি আর্কাইভ কিন্তু নয়, নিচের ফ্লোরে আপনারা দেখেছেন অনেক পছন্দের জনপ্রিয় সব ব্র্যান্ড আছে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এই কনসেপ্টটাকে ভালোবেসে। আয়োজনে উপস্থিত হয়ে ক্রেতাদের উৎসাহিত করেন তারকারা। মাত্র কয়েকশো টাকা থেকে ছিল কেনাকাটার সুযোগ। তারকাদের 1,500-এর বেশি পোশাক উপস্থাপন করা হয় সেলিব্রিটি আর্কাইভ ঈদ ফেস্টিভ্যাল শিরোনামের এই আয়োজনে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স শোবিজ অ্যান্ড স্টাইল 24-এর আজকের আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামী রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন চ্যানেল 24।